অনীহা কেন হবে? আচ্ছা, যদি সেটা প্রয়োজন হয়, তারা যদি আবার নিজে পার্টি হয়, ধরেন আমি বলছি যে পক্ষ হয়ে তারা উচ্চ আদালতে যেতে পারে, সেখানে তো তারা যাচ্ছেন না। অর্থাৎ কালেক্ষেপণ এবং একটা ব্যক্তির অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন আমরা মন্ত্রণালয়ে দেখতে পাচ্ছি, যার ফলে ঢাকাবাসী তারা নির্বাচিত করেছে ইশরাককে ভোট দিয়ে। তারা তাদের নগরপিতাকে মানে নিশ্চয়ই ওই আসনে দেখতে চায়। এই আন্দোলন তো থাকবে, যৌক্তিক আন্দোলন, তাদেরই ভোটে নির্বাচিত। আমরা ষষ্ঠ দিনের যে আন্দোলন নগর ভবনকে কেন্দ্র করে, নগর ভবনের সামনে এবং আশেপাশে, সেটি নিয়ে আজকের আন্দোলন বা বিক্ষোভ বা অবরোধের যে চিত্র, একটি প্রতিবেদন দেখে নেব সেই সম্পর্কে। সোমবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে এভাবে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবন ও গুলিস্তান মাজারের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় ইশরাক হোসেনের সমর্থকরা। এ সময় তারা সড়ক আটকে মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে দেরি করার প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেয় ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত নগর ভবনের সামনে আন্দোলন চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিও দেয়া হবে। আদালত যে রায় দিয়েছে এবং একটি গেজেট পাশ হয়েছে, অবশ্যই ইশরাককে মেয়রের শপথ গ্রহণ করাতে হবে। 2 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করা না হয়, আমরা আগামী 2 দিন পরে ঢাকায় একটি কঠোর কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচিতে হয়তো 2-1 জন উপদেষ্টার পদত্যাগ করতে বাধ্য হবে। নাগরিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং সিটি কর্পোরেশন ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। এই গেজেট হওয়ার পরেও এই শেখ হাসিনার দোসররা বিভিন্ন মন্ত্রণালয় থেকে তারা তালবাহানা করে তার শপথকে প্রলম্বিত করছে। এটা জনগণ মেনে নিচ্ছে না। আমরা যতদিন পর্যন্ত দাবি দেওয়া না মানা হবে, আমাদের মেয়র সঙ্গে বসানো না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে ইনশাল্লাহ থাকবো। তাকে আমরা পুনরায় মেয়র অবস্থানে না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। বিক্ষোভকারীদের অভিযোগ, ইশরাককে শপথ নিতে না দেওয়ার পেছনে উপদেষ্টা আসিফ মাহমুদের হাত রয়েছে। এ কারণে তার পদত্যাগের দাবি জানায় তারা। আসিফ মাহমুদ উনি যে স্থানে আছেন, আমরা তাকে যোগ্য মনে করছি না। আমরা চাচ্ছি যে সে গদি থেকে পদত্যাগ করুক, আর ইশরাক হোসেনকে তার যোগ্য স্থানে তাকে স্থান দেওয়া হোক। আমরা আসিফ মাহমুদ সজীবকে পদত্যাগ করাবই। এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের পদত্যাগ চাচ্ছি। আদালত কর্তৃক উনি বৈধ মেয়র ঘোষিত হয়েছেন, নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশিত হয়েছে। শুধু যে প্রক্রিয়াটা রয়েছে শপথের প্রক্রিয়া, সেটা স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব রয়েছে, কিন্তু স্থানীয় সরকার বিভাগ সেই দায়িত্ব পালন না করে তালবাহানা করছে, কালক্ষেপণ করছে। আমরা মনে করি স্থানীয় সরকার বিভাগের এই বিষয়ে আন্তরিকতা হওয়া উচিত ছিল। এদিকে সিটি কর্পোরেশনের ইশরাকপন্থী কর্মকর্তা কর্মচারীরাও নগর ভবনের মূল ফটক ও অন্য বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছে। ফলে নগর ভবনে ঢোকা যাচ্ছে না, তাই বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব শেখ রবিউল আলম, তিনি এখনো শপথ নিতে পারেন নাই আদালতের রায় থাকা সত্ত্বেও। আরও কিছু আইনি জটিলতার কথা আসিফ মাহমুদ বলেছেন, সেগুলোতে পরে আসছি। এরই মধ্যে কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে। ম্যাচ থাকা অবস্থায় যদি পরবর্তী মেয়র নির্বাচিত না হন দায়িত্বে থাকা অবস্থায়, সেক্ষেত্রে তিনি চালিয়ে যেতে পারেন, এমনটা ঢাকা সিটি কর্পোরেশন আমরা এর আগে দেখেছি। জনাব সাদেক হোসেন খোকা 8 বছর মেয়র ছিলেন, যেহেতু পরবর্তী মেয়র নির্বাচিত হন নাই। তিনি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ম্যাচ শেষ হয়ে গেছে, ফলে তিনি মেয়র হিসেবে দায়িত্ব নিতে পারবেন কিনা এটি নিয়ে একটি আইনি প্রশ্ন আছে। কিন্তু জনাব ইশরাক হোসেন বলেছেন মেয়র হওয়াটা মুখ্য উদ্দেশ্য না, যারা ক্ষমতা দখল করে থাকতে চায় এবং ক্ষমতা স্থায়ী করতে চায় তাদের মুখোশ উন্মোচন করাই তার উদ্দেশ্য বা এই আন্দোলনের উদ্দেশ্য। পদত্যাগের দাবিও করেছেন বিক্ষোভকারীরা, 6 দিন ধরে চলছে এবং আরও চলবে। বিষয়টা কি কেবলই ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব নেয়া, নাকি এটি সরকারের কোনো উপদেষ্টার সম্পর্কে বিএনপি বা অন্য আরও অনেকের যেসব অবস্থান, অভিযোগ, বক্তব্য আমরা শুনি, তারই একটা প্রতিক্রিয়া বা প্রভাব, বা এক বা একাধিক মেয়র, আমরা যদি স্থানীয় সরকার উপদেষ্টার কথা বলি, তার বিরুদ্ধেই একটা আন্দোলন, বা ব্যাপারটার মধ্যে কি কোনো রাজনৈতিক ব্যাপার আছে কিনা? না, আমি সেভাবে মনে করছি না। দুটো জিনিসেরই গুরুত্ব রয়েছে। একটা হচ্ছে মেয়র হিসেবে শপথ নেওয়ারও প্রয়োজন রয়েছে, এই কারণে রয়েছে যে এটা জনগণের রায়, দ্বিতীয় হচ্ছে আদালতের রায়। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন, অতএব তিনি শপথ নেবেন, এটাই ন্যায্য।
এখন স্থানীয় সরকার বিভাগের কাজ হচ্ছে তাকে শপথ নেওয়ানো। যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই কাজে ব্যর্থ হয়েছে বিধায় ওই মন্ত্রণালয়ের প্রধান যিনি উপদেষ্টা আসিফ, তাকে দায় দিতে হচ্ছে। এখানে ব্যক্তি আসিফ কোনো ব্যাপার নয়। ব্যক্তি আসিফরা যখন নিজেদের পছন্দের ব্যক্তি হয়, বিতর্কিত ব্যক্তি, বাট তাদের পছন্দের সেরকম লোককেও তো প্রশাসক নিয়োগ করার নজির রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আছে। এখন একটা মন্ত্রণালয় কি একটি উপদেষ্টা ব্যক্তির ইচ্ছাধীন হবে কিনা? সে কি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না? সে কি জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না? যে কারণগুলি আজকে তিনি ব্যাখ্যা করেছেন 10টি কারণ, আমার কাছে 10টির একটিও মনে হয়নি। কারণ একটি, উনার অনিয়া, যেভাবে উনি মানে রিঅ্যাক্ট করছেন। মূল কথা হচ্ছে আইনি জটিলতা। আইনি জটিলতা আমি দেখছি না। কেন দেখছি না আমি আপনাকে বলি। ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে, পক্ষ হচ্ছে ইশরাক এবং হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন উচ্চ আদালত ওই রায়ের বিরুদ্ধে যাননি, অর্থাৎ নির্বাচন কমিশন রায় মেনে নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও যায়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়াটা প্রাসঙ্গিক না, কারণ এখানে আমি বলছি পক্ষ বিপক্ষ। নির্বাচন আয়োজন করে কে? নির্বাচন কমিশন। ব্যবস্থাপনা করে কে? নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণা করে কে? নির্বাচন কমিশন। গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তারা রায় মেনে নিয়েছে, তার মানে তারা ওই আইনি লড়াইয়া যায়নি। আচ্ছা, তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনিচ্ছা কেন হবে, অনীহা কেন হবে? আচ্ছা, যদি সেটা প্রয়োজন হয়, তারা যদি আবার নিজে পার্টি হয়, ধরেন আমি বলছি যে পক্ষ হয়, পক্ষ হয়ে তারা উচ্চ আদালতে যেতে পারে, সেখানে তো তারা যাচ্ছেন না। অর্থাৎ কালেক্ষেপণ এবং একটা ব্যক্তির, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন আমরা মন্ত্রণালয়ে দেখতে পাচ্ছি, যার ফলে ঢাকাবাসী তারা নির্বাচিত করেছে ইশরাককে ভোট দিয়ে। তারা তাদের নগরপিতাকে মানে নিশ্চয়ই ওই আসনে দেখতে চায়। এই আন্দোলন তো থাকবে, যৌক্তিক আন্দোলন, তাদেরই ভোটে নির্বাচিত। যদি আপনি ট্রাইব্যুনালের রায়টা বিচার করেন, একটা কথা বলে রাখা ভালো এখানে, সেটা হচ্ছে ওনারা একবার বলতে চেয়েছেন আপনার এই আসিফ মাহমুদ যে আরজি সংশোধন হয়েছে। তো আরজি সংশোধন কিন্তু আইনি অধিকার। আরজি সংশোধন যদি করেন আর নির্বাচনী ট্রাইব্যুনাল যদি সেটা আমলে নেয়, সেটাকে যদি তারা আপনার গ্রহণ করে, দোষের কিছু নাই। সেই আরজি সংশোধন যদি বেআইনিও হয়ে থাকে, আপনি উচ্চ আদালতে যান, আপনি সেখানে কিন্তু যাচ্ছেন, আপনার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। আদালতের রায় আপনি মানতে বাধ্য, আপনি আপনার মতো ব্যাখ্যা দিতে পারবেন না। আপনার বক্তব্য থাকলে সংশ্লিষ্ট উচ্চ আদালতে যেতে হবে, সেখানে কিন্তু আপনি যাচ্ছেন না। আর আমি ট্রাইব্যুনালের রায়টা একটু দেখেছি, সেখানে কিন্তু নির্বাচন অনিয়ম হয়েছে সেটা প্রমাণ হয়নি। বলা হয়েছে যে নির্বাচন হয়েছে কিন্তু ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে। ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে মানে বিজয়ী হয়েছে ইশরাক, তাকে বিজয়ী ঘোষণা না করে পরাজিত প্রার্থী তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রায়টা যদি এমন হতো যে পুরা নির্বাচন ব্যবস্থাপনাটাই অনিয়ম হয়েছে, তাহলে নির্বাচনটা অবৈধ, সেভাবে কিন্তু ট্রাইব্যুনাল রায় দেয়নি। অর্থাৎ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা নির্বাচন কমিশন মেনেছে, অথবা তারা বিশ্লেষণ করে যেহেতু মেনে নিয়েছে, সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনীহা থাকা উচিত হয়নি। আসিফ মাহমুদের অভিযোগ কিন্তু ট্রাইব্যুনালের বিরুদ্ধেও। তিনি যেমন বরিশালের উদাহরণ টেনে বলেছেন যে বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। এখানে খারিজ আমলে নেয়নি, কারণ এখানে আমলে নেওয়ার উপাত্ত ছিল না। আর ট্রাইব্যুনালের উপর উনি ক্ষুব্ধ হন, সেই অধিকার উনি রাখেন কিনা? ট্রাইব্যুনাল উচ্চ আদালতে যেতে পারেন, কোনো ভুল যদি ট্রাইব্যুনালে থেকে থাকে উনি চ্যালেঞ্জ করতে পারে উচ্চ আদালতে, কিন্তু নির্বাচন কমিশন তো সেখানে যায়নি। নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রায় মেনে নিয়েছে, মেনে নিয়ে গেজেট প্রকাশ করছেন। আপনি কেন শপথ নিতে দেরি করছেন? আমি সেটা বলি। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একটা অশুভ উদ্দেশ্য। একটা ধরেন নির্বাচিত মেয়রকে শপথ মানে না করানোর জন্য এক ধরনের দাম্ভিকতা, এক ধরনের ক্ষমতার অপব্যবহার, এক ধরনের রাজনৈতিক বিরোধ অথবা কর্তৃত্বের বিরোধ আসিফ মাহমুদ এখানে প্রদর্শন করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে তো সরকার এটা করে নাই। সেটা সরকার করেনি, সেখানে হয়তো সেভাবে দেখিনি তখন। এখন ধরেন ঢাকার গুরুত্ব বেশি, সেই কারণে। গুরুত্বের কারণে আমি বলছি না, এখন হয়তো মনে হচ্ছে তাদের কাছে যে তারা যেভাবে রাজনীতির সাথে ইনভলভ হতে চাচ্ছে, আগামী নির্বাচনে যেভাবে তারা প্রভাব বিস্তার করতে চাচ্ছে, সরকারের উপর যেভাবে প্রভাব বিস্তার করতে চাচ্ছে, এনসিপি সাথে প্রত্যক্ষভাবে যুক্ত অথবা এনসিপির মানে আশীর্বাদ পুষ্ট যে সমস্ত উপদেষ্টারা আছে, তারা হয়তো তাদের সেই রাজনৈতিক কর্তৃত্বের মানসিকতার বহিঃপ্রকাশ, যেটা আগে হয়তো ছিল না, এখন সেটা জোরালো করছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে অনেক প্রশ্ন আছে। দুঃখিত, উত্তর সিটি কর্পোরেশনের। দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন প্রশাসক আছেন, তাকে নিয়ে কোনো কথা এখনো আসেনি। তার মানে হচ্ছে যে অনির্বাচিত প্রশাসকদেরকে দিয়ে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের লাভটা কি? লাভ আছে সরকারের একটা হীন মানসিকতা আছে। এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে।
সম্পূর্ণ হারিয়েছে আমি এখনো তা বলবো না, কারণ সরকারের থেকে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি, তাদের প্রভাব এই সরকারে রয়েছে। অর্থাৎ তারা পছন্দের লোকদের দিয়ে ইনস্টিটিউটগুলি পরিচালনা করার ক্ষেত্রে তো আমরা নজির দেখছি। এমনকি সমস্ত এক্সপার্ট লোকজন বাইরে যারা থাকেন, যারা রাজনীতির সাথে যুক্ত না, দেশের প্রতি যাদের মানে কমিটমেন্টের ঘাটতি আছে বলে সাধারণ মানুষ মনে করে, মানে অন্য দেশের নাগরিক হওয়ার কারণে সেরকম আছে। আবার ধরেন সব এক্সপার্ট বাইরের থেকে এনেছেন, এদেশে তো জানা বোঝা লোক আছে, আমাদের প্রশাসনে আছে, আমাদের সিভিল সোসাইটিতে আছে, আমাদের সিনিয়র সিটিজেনরা আছে। তারপরও দেখবেন যে সব বিষয়ে বিশেষজ্ঞ খুঁজে একটা কর্তৃত্ববাদী যে আমলাতন্ত্র বা যেটা শেখ হাসিনার আমলেও ছিল, ফ্যাসিস শাসনের আমলে, সেই ধরনের একটা প্রশাসনিক কাঠামো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আমরা বলছি গণতন্ত্র, জনগণের সাথে প্রশাসনের সেতুবন্ধন, জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র ব্যবস্থাপনা, যেটার জন্য আমরা সংগ্রাম করলাম, সে জায়গায় তো ঘাটতি আছে। আপনি নতুন তো কিছু পাচ্ছেন না। সেই আমলাতন্ত্র আবার দেখবেন আর সেই পছন্দের মানুষ দিয়েই দপ্তরগুলি নিয়ন্ত্রণ করা, নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করার প্রক্রিয়া থেকে তো বেরিয়ে আসা যায়নি। সেগুলি তো এই সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতভাবে। এবং কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের সাথে মিল রয়েছে। তার থেকে তো বেরিয়ে আসার জন্য আন্দোলন, তাই না? ভোটের অধিকার বলেন, আপনি জবাবদিহিমূলক প্রশাসন বলেন, প্রশাসনের সাথে জনগণের একটা সেতু বন্ধন, সেটা তো আমরা পাচ্ছি না।